আধ ঘন্টা অতিক্রান্ত, আধ ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত সকাল 7টা থেকে 6 বিধানসভায় উপনির্বাচনের ভোট দান শুরু হয়ে গেছে। অর্থাৎ সিতাই, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, উত্তর 24 পরগনার হারোয়া, নৈহাটি, মেদিনীপুর এবং মাদারিহাট সব জায়গাতেই ভোট দান শুরু হয়েছে, কিন্তু ভোটার সংখ্যা অনেকটাই কম। যেটা হয় উপনির্বাচনে, বিধানসভার উপনির্বাচনে ভোটের পার্সেন্টেজ অনেক কম হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন শাসকের তাতে লাভ হয়, কিন্তু এবার অনেকগুলো ইস্যু ছিল, সেই ইস্যুগুলো কি প্রভাব ফেলবে এই কয়েকটা বিধানসভার উপনির্বাচনে, নাকি আবার সবুজ সুনামি দেখা যাবে 23 তারিখে যেদিন গণনা হবে? কোনো কিছুই, শহরের ভোট সাধারণত শাসক কম পায়, বামফ্রন্ট আমলেও দেখেছি আমরা, এবারেও তৃণমূলের পর্যালোচনায় ছিল শাসক শহরের ভোট কম পাচ্ছে। আরজিকরের আবহে সেই শহরের ভোট আরও কমবে কিনা, মফস্বল বিশেষ করে বিভিন্ন জেলায় আজকে যে ভোট, সেই ভোটে প্রভাব আদৌ পড়বে কিনা সেই নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে সিতায়ে চলে যাব, কোচবিহারের সিতাই, সেখানেও বিধানসভার উপনির্বাচন। আর সিতায়ে বিধানসভার উপনির্বাচনে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, বাঁকুড়ায় প্রিয়ব্রত বলল সেখানে বেশ ঠান্ডা পড়েছে, জ্যাকেট পরতে হয়েছে, তোমার ওখানেও কি আবহাওয়া একেবারে মনোরম? আর মনোরম আবহাওয়ায় ভোটদানের উৎসাহ আছে নাকি সিতায়ের উপনির্বাচনে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও সেই উপনির্বাচন বলে ভোটার সংখ্যা কম? একেবারেই অয়েন্দা, দেখো এটা নভেম্বর মাস, ফলে বলা যায় যে একটু আবহাওয়া একটু ঠান্ডা ভাব রয়েছে। তবে এই যে সিতাই বিধানসভা উপনির্বাচনে সকাল আধ ঘন্টা পেরিয়ে গেছে, আমরা এখন রয়েছি প্যাটলা হাই স্কুলে। এখানে 3টি বুথ রয়েছে এবং এই বুথে কিন্তু প্রতিটি বুথেই ভোটার সংখ্যা কিন্তু অনেকটাই কম, অর্থাৎ সকাল থেকে ভোটদানের হার অনেকটাই কম, 2-4 জন করে আসছে ভোট দিতে। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো, এই ভোট কেন্দ্রগুলো যে আছে, এইখানে 3টি বুথ রয়েছে, 192, 193, 194, অর্থাৎ 3টি বুথেই কিন্তু ভোটার সংখ্যা 2-4 জন করে আসছে। তবে একটা কথা বলে রাখি, কমিশন আগেই জানিয়েছিল যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে, অর্থাৎ যেখানে 3 থেকে 4টি বুথ রয়েছে সেখানে 8 জন জওয়ান থাকবে এবং এখানে 3টি বুথ রয়েছে, ফলে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু যথেষ্টই রয়েছে, পর্যাপ্ত রয়েছে। ফলে বলা যায় যে সিতাই বিধানসভা উপনির্বাচন, কমিশন যেটা জানিয়েছিল, উপনির্বাচন হলেও কিন্তু নিরাপত্তার কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না। এবং আমাদের আরেক প্রতিনিধি ইরন পাঠাচ্ছেন যে নেতাজি বিদ্যাপীঠ, এই সিতায়ের নেতাজি বিদ্যাপীঠে ভোট গ্রহণ শুরু হলেও এখনো পর্যন্ত হাতে গোনা 2-3 জন ভোটার, প্রিসাইডিং অফিসার বুথের বাইরে এসে ঘোষণা করছেন ভোট শুরু হয়েছে, ভোট দিতে আসার জন্য। শুভঙ্কর, হ্যাঁ একেবারেই, দেখো যে এই যে উপনির্বাচন প্লাস কিছুটা ঠান্ডা রয়েছে, সে কারণেই হয়তো সকালের দিকে ভোটারদের সংখ্যা কম। আমি যে বুথে রয়েছি সেখানেও একই অবস্থা, ইরন যে বুথে রয়েছে সেখানেও একই অবস্থা, অর্থাৎ প্রিজাইডিং মক পোল হয়ে গিয়েছে, প্রিজাইডিং অফিসাররা বাইরে এসে ঘোষণা করছে যে ভোটার যারা আছে তারা ভোট দিতে আসুন। কিন্তু ভোটারদের আধ ঘন্টা পেরিয়ে গেল, ভোট শুরু হওয়ার আধ ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু ভোটারদের সেভাবে দেখা মিলছে না ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে। ফলে বলা যায় যে এদিন সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, দেখা যাক। অবশ্যই আমরা আশা করব যে সেরকম ভাবেই ভোট গ্রহণ হবে এবং ভোটাররা উৎসাহ হয়ে আবার আসবেন, লাইন দেবেন। যদিও লোকসভা নির্বাচন কয়েক মাস আগেই হয়ে গেছে, তারপরে আবার ভোট, সেই ভোট দিতে কতটা উৎসাহী হন আমরা আশা করব। তবে শুভঙ্কর, আরেকটা প্রশ্ন, উদয়ন গুহ বারবার গরম গরম কথা বলেন, কালকেও বলেছেন যে এজেন্টদের জন্য, বিরোধীদের এজেন্টদের জন্য চেয়ার পরিষ্কার করে রাখবেন। বিজেপি কি সব জায়গায় এজেন্ট বসাতে পারছে না, বা অন্য বিরোধী দল? দেখো, এখনো পর্যন্ত আমরা যে কয়েকটি বুথ ঘুরতে পেরেছি বা দেখেছি, তাতে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল ছাড়া বিজেপি, বাম এবং কংগ্রেস, তাদের কার্যত কোনো এজেন্ট নেই। বিজেপি প্রার্থী সকালবেলায় অভিযোগ করেছেন তাদেরকে গতকাল রাত থেকে তাদের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ফলে বলা যায় যে অধিকাংশই বুথ, 300 বুথে ভোট হচ্ছে, সিতাই বিধানসভা উপনির্বাচন হচ্ছে, সেই 300 বুথের মধ্যে বলা যায় যে অধিকাংশ বুথেই কার্যত
এই বিরোধী বাম বিজেপি কংগ্রেস এরা এজেন্ট দিতে পারবে না এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে। অয়নদা, আমি আসবো অবশ্যই তোমার কাছ থেকে আপডেট নেব। মাত্র আধ ঘন্টা হয়েছে, এই আধ ঘন্টার মধ্যে হয়তো মানুষ আসছেন না, তারপরে নিশ্চয়ই সোৎসাহে একদম মানুষ আসবেন, ভোট দেবেন। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপাতত পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি দেবর্ষীদার কাছে আসবো। দেবর্ষীদা, এই যে হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠছে, বিরোধী দল করছে, বিজেপি করছে, তারা এজেন্ট বসাতে পারছেও না, আবার এটা কি সত্যি অভিযোগ বলে মনে হচ্ছে শাসক শিবিরের পক্ষে? কারণ শাসক তো বিরাট সংখ্যক আসন নিয়ে লোকসভা নির্বাচনে জিতেছে, তারপরেও হুমকি দিতে হবে, নাকি বিরোধীদের এটা ব্যর্থতা? না, সুপ্রভাত সকলকে, শুভেচ্ছা। না দেখুন, এটা দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে, এটা তো ঠিকই যে নির্বাচনে হারার পরে বিরোধী দল অনেকটা হতোদ্যম হয়ে যায়, ফলে সাংগঠনিকভাবে তাদের গুছিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। সে অর্থে বিরোধীদের দুর্বলতা আছে একদিকে। আর দুটো দিক, সেকেন্ড দিকটা হচ্ছে যে আধিপত্যবাদ, অর্থাৎ 100%ই আমার হবে। আমি কোনো, এই যে গণতন্ত্রের সমস্যাটা কী বলুন তো, গণতন্ত্র তো ডিক্টেটরশিপ অফ, মানে যারা সংখ্যাগরিষ্ঠের, এবং আমরাই কথা বলবো, আমাদের কোনো বিরোধী মতামত থাকবে না, বিরোধী কথা বলা যাবে না, আমাদের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। এটা কিন্তু গণতন্ত্রের পূজারী বলে যারা অনস্ক্রিন বারবার ডিক্লেয়ার করতে দেখেছি, তারাই কিন্তু আন্ডার দ্য টেবিলে কিন্তু আমরা দেখেছি, তারাই কিন্তু এইভাবে গণতন্ত্রকে হত্যা করেছে আমাদের দেশে, আমাদের রাজ্যে এবং আমাদের দেশেও। ফলে এই চিত্রটা কিন্তু শুধু একটা বিক্ষিপ্ত আলাদা নয়। এই যে ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি অনেক ভালো দিক থাকলেও এই খারাপ দিকটা এইটা যে একটা ফেসটা একরকম থাকে, মুখোশটা আরেক দিকে থাকে, এবং তারই নিদর্শন এটা। দেখুন, আমি অবাক হয়ে গেলাম, সীতায় নাকি 300টা বুথের মধ্যে বেশিরভাগ বুথে এজেন্ট দিতে পারেনি। এটা যদি সাংগঠনিক দুর্বলতা হয়েও থাকে, কিন্তু তার সাথে নিঃসন্দেহে এই থ্রেট কালচার, যেটা এখন কোট আনকোট বড় বড় লাইনে এসে লাইমলাইটে এসছে, এটা ছিল মানে অন্তঃসরীরা ছিল, ফল্গু ধারায় ছিল, সামনে মিডিয়া আপনারা যেটা বলছেন, যদি সত্যি বিরোধী দল সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হয় দেবর্ষীদা, তাহলে থ্রেট কালচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তো এজেন্ট বসাতেই পারে। না, সেটা আমি তো বললাম তো, একদিকে হচ্ছে হাঁটতে হাঁটতে বিরোধীরা